তোমাকে বলেছিলাম যত দূরেই যাই আবার আমি ফিরে আসব। আবার আমি ফিরে এসেছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। নমস্কার, আমি শ্রমণা। ফ্রেন্ডস টিভি নিবেদিতা দাস পরিচালিত এক মুঠো বিকেলের অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাচিক শিল্পী। দিদির সাথে পরিচয় করে নি। আমি মৌসুমী চন্দ্র। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? সাগরদিঘি, মুর্শিদাবাদ। বাহ, খুব সুন্দর। তো আজকে আপনার ঝুলি ভর্তি করে কি এনেছেন আমাদের জন্য? ঝুলি ভর্তি করে, বর্ষা তো এসে গেছে, একদম বৃষ্টি পড়ছে, সুতরাং একটু ছোট্ট একটা কবিতা শোনাই। শ্রীজাত প্রিয় কবি, বাহ, একটু ছোট্ট করে শোনাই। একদম একদম ছোট্ট করে বর্ষার দিনের শ্রীজাতর একটা কবিতা শোনাই, কেমন? একলা গিটার, ছোট্ট রাস্তা, বৃষ্টি পড়ছে, তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুড়োচ্ছে, টুকরো পাহাড়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার ঝাপটা, ঘরেই বন্দি বিফল টুরিস্ট, চায়ের কাপটা উদাস স্তব্ধ, দূরের কষ্ট কাছের হচ্ছে, ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুড়োচ্ছে, ভিজার গল্প কে শুনছে আজ? বাহ, অসাধারণ, অপূর্ব। আমাদের চাও দেখো ভিজতে ভিজতে এবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো আমরা চা খেতে খেতে আবার একটু তোমার কবিতা শুনে নিই। এবার কি শোনাচ্ছ তুমি আমাদের? এবারে যেটা শোনাবো সেটা হলো আমার প্রিয় কবি মিলি দাস। বাহ, মিলি দাসের একটা কবিতা শোনে। একদম একদম। ওর যে বইটি এশিয়া মহাদেশের বুকে, আচ্ছা, বইটিতে খুব ভালো ভালো কয়েকটি কবিতা আছে, তার মধ্যে আমার খুব পছন্দের একটি কবিতা শোনে। একদম। কবিতার নাম লজ্জা, কবি মিলি দাস। কোন এক বন্দিশালায় আবদ্ধ হয়ে নিষ্পেষিত হৃদয় মৃত্যুর পথে প্রাণ ভিক্ষার আবেদন রাখি, পাথুরে দেওয়ালে ধাক্কা দেওয়ায় মাটিতে আছড়ে পড়ি, সমস্ত অনাবৃত শরীর দেখিয়ে চিৎকার করে বলি, মুক্তি দাও, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আমার পোশাক ভিজে যাওয়া স্তন, আতুর করে ছোট্ট শিশুর সম্পত্তি, প্রেমিকের মতো হতবম্ব হয়ে পৃথিবী আমার আর্তনাদ শোনে, স্থির দৃষ্টিতে চেয়ে দেখে উন্মুক্ত শরীরের প্রতিটি ভাঁজ, গিলে খেতে আসে প্রত্যক্ষ দৃষ্টি ফেলা চিকচিক করা ভাস্কর্যের চোখ, চিবুক বেয়ে পাথুরে মাটিতে গড়িয়ে পড়ছে দুঃখের অশ্রুবিন্দু। আমার নিটল বৃত্ত, সূর্যালোকের আলো না পৌঁছানো নাভিস্তম্ভ, কম্পিত রক্তপদ্ম ওষ্ঠ, চিকন কোটি দেশের মধ্যভাগ লক্ষ্য করে চলেছে এই প্রশস্ত প্রাঙ্গণ। আর আমার ক্রন্দনধ্বনি নিষ্প্রাণ পাথুরে দেওয়ালে পাক খেতে খেতে হত্যার পথে এগিয়ে চলেছে। লজ্জা, লজ্জা, এ মৃত্যু লজ্জার। অপূর্ব, কি অসাধারণ পাঠ করলে তুমি, আমি মুগ্ধ হলাম জাস্ট। তোমার এই কবিতার সাথে ভালোবাসা কতদিনের? এই কবিতার সাথে ভালো লাগা আমার একদম ছোট্টবেলা থেকে। একদম ছোট্টবেলা থেকে। ওই রবি ঠাকুরের বিভিন্ন কবিতা পড়তাম। আচ্ছা, আমাদের ছোট নদী বাড়িতে তখন থেকেই শুরু হয়। ওগুলো তো আমাদের মানে হৃদয়ের সঙ্গে বোধহয় একদম ওতপ্রোতভাবে জড়িত আর কি। ভীষণ ভালো লাগা কবিতা। আর কবিতার সঙ্গে মানে তোমার এই পথ চলা কি তখন থেকে শুরু করেছো, এখনো কন্টিনিউ করছো? ঠিক তখন থেকে। আচ্ছা, ছোটবেলা থেকে কিছু না কিছু লিখতাম, ভালো লাগলো লিখতে। তুমি যেহেতু বিবাহিত, মানে শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হয়নি? না, এই নিয়ে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা। আর সেই কথা প্রসঙ্গে বলি যে আমার বাড়িতেও কিন্তু একটা সেরকম পরিবেশ
পরিবেশ আছে। বাহ। আমার শাশুড়ি মা এবং বাড়িতে যারা রয়েছেন সবাই কিন্তু এই সাংস্কৃতিক চর্চার মধ্যেই রয়েছেন। তারা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাকে উৎসাহ দিয়ে যায়। ভীষণ ভালো। এছাড়াও তুমি কি আর কিছু করো? এছাড়াও আমি সেলাই করাই এবং হাতের কাজ, আচ্ছা, গ্লাস পেন্টিং, বিভিন্ন রকম আঁকা, বিভিন্ন ধরনের আঁকা। আচ্ছা আচ্ছা, এগুলো কি কোথায় করে কিছু এক্সিবিশন বা এই জাতীয়? এগুলো আমরা যখন থাকি গোলাঘাট থার্মাল পাওয়ারে ছিলাম আগে, আচ্ছা, ওইখানে ওই অঞ্চলে ওয়ার্কশপ হয়েছে, আমি সেগুলোতে আমি করেছি, পার্টিসিপেট করেছি এবং পরে কিন্তু সাগরদিঘিতে এখন রয়েছে, ওখানেও। দেখুন বন্ধুরা, আমাদের আজকের বাচিক শিল্পী ভীষণ গুণী একজন আর কি, শুধু কবিতা নয়, সঙ্গে ওনার হাতেরও কিছু কাজের অভিজ্ঞতা রয়েছে যেগুলো উনি শেয়ার করছেন আমাদের সাথে। তারপর তোমার কাছাকাছি এক্সিবিশন কোথাও হয়? কলকাতাতে কোনো এক্সিবিশন করো? কলকাতাতে বলতে আমি ব্যারাকপুর বা এই সমস্ত জায়গায় করেছি। আচ্ছা, কলকাতাতেও করেছি, কাছাকাছি কলকাতায় বিভিন্ন জায়গায় বন্ধুরা অনেকে খবর দিয়েছিল, তো যাই হোক করেছি, করার একটা আলাদা মজাই আছে। চলো আমরা আবার একটা কবিতায় ফিরে যাই, এবার একটু স্বাদ বদল করি। বাহ, খুব ভালো। এবার শোনো, আমি শোনাবো আমার বন্ধু শুক্লা ব্যানার্জি লেখা একটি প্রতিবাদী কবিতা। বাহ, তাহলে চলে যাই। একদম। কুন্তির প্রতি দ্রৌপদীর অভিযোগ, লিখেছেন বন্ধু শুক্লা ব্যানার্জি। আমি যাজ্ঞসেনী, হোমকুণ্ডজাত এক চলন্ত অগ্নি, যার জন্মের জন্য ছিল না কোনো স্নেহ পরিবেষ্টিত মাতৃজঠ। আমাকে ইচ্ছের পুতুল বানিয়ে নিজের ইচ্ছে চরিতার্থ করেছেন আমার পিতা রাজা জগৎ। তাই জন্মলগ্নে স্থির হয়ে গিয়েছিল আমার নিয়তি, নিজের ইচ্ছে অনিচ্ছে থাকবে না, থাকবে না ভালো লাগা, ভালোবাসা, থাকবে না মান অভিমান, অভিযোগ, কিচ্ছু না, কিচ্ছু না। যাজ্ঞসেনী শুধুমাত্র এক প্রতিহিংসার অগ্নিভূষণ। এই রক্তক্ষয়ী স্বজন যুদ্ধের অন্তিম লগ্নে এসে আজ ভীষণ জানতে ইচ্ছে করে, মাতা কুন্তী, আপনি এক নারী হয়ে কখনো নারী দ্রৌপদীর কথা ভেবেছেন? ভেবেছেন আপনার একটা ভুল সিদ্ধান্ত রক্ষা করতে আপনার প্রিয় পুত্র অর্জুন আমার উপর কি ভীষণ অন্যায় করেছে? গোটা মহাভারত জুড়ে আপনার পুত্রদের পাহাড় প্রমাণ অন্যায়ের, ভুলের ফল ভোগ করেছি আমি একা, একা নারী দ্রৌপদী। 6 মাস অন্তর বদলেছে আমার শয়নকক্ষ। একে একে যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর বিধাতার কঠোর পরিহাসে বড় সংকোচে, দ্বিধায়, লজ্জায় শয্যা সঙ্গিনী হয়েছি ভাতৃসম নকুল সহদেবের। প্রতিনিয়ত তাদের আদরে, আবদারে, প্রেমে, অপ্রেমে আমার নারী শরীর মন হয়েছে ক্ষত বিক্ষত, নিষ্পেষিত। তবু গোটা মহাভারত জানতে পারিনি দ্রৌপদীর বুক ফাটা ক্রন্দনের কথা, হৃদয়ে লুকানো ব্যথার কথা, যন্ত্রণার কথা। মাতা কুন্তী, আপনার কখনো প্রতিবাদ করতে ইচ্ছা হয়নি? কখনো চিৎকার করে বলতে ইচ্ছা হয়নি, এ ঘোর অন্যায়, এ মহাপাপ? আমার প্রাণাধিক প্রিয় অর্জুন, তার লক্ষ্য ভেদে জেতা প্রেম, দ্রৌপদীকে ফেলে ছুটে গেছে প্রেয়সী উলুপির কাছে, চিত্রাঙ্গদার কাছে, হরণ করেছে সখা কৃষ্ণের ভগিনী সুভদ্রাকে। তারপরে আমার বিভক্ত শরীরের অবিভক্ত প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে অপেক্ষা করেছি অর্জুনের বলিষ্ঠ বাহুর আলিঙ্গনের। আমি প্রেম চেয়েছিলাম, তাতে কি কোনো অন্যায় ছিল? কিন্তু সে
প্রতিনিয়ত আমায় ঠকিয়েছে, প্রতারণা করেছে, ভালোবেসে পাশে থাকার অঙ্গীকার ভুলেছে। বলুন মাতা, কি দোষ ছিল আমার, কি ভুল ছিল আমার অপেক্ষার? দ্বিতীয় পাণ্ডব ভীম, যার বলিষ্ঠ বাহুর আলিঙ্গনে থেকেও মুক্ত করেছে অর্জুনে, প্রতিনিয়ত যাকে দিয়েছি আমার প্রেমহীন সংস্পর্শ, সেই বাহুবলী ভীম অন্যায়ের প্রতিবাদ করতে আমার পাশে থেকেছেন সব সময়। আর আপনার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গিয়ে বাজি ধরলেন তার ধর্মপত্নী পাঞ্চালীকে। বাহ বাহ, এই না হলে বিশ্বের ইতিহাসে আপনার পুত্র সত্যের প্রতীক ধর্মরক্ষক যুধিষ্ঠির নামে পরিচিত হতে পারেন। এও কি পৌরুষত্বের মিথ্যা আস্ফালন নয়? অর্জুনের প্রতি দুর্বলতা আর পক্ষপাতিত্বের এটাই বোধহয় আমার শ্রেষ্ঠ প্রতিদান, নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির প্রতিশোধ চরিতার্থ? সেই ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হল, পাপিষ্ঠ দুর্যোধন দুঃশাসন বৈশিক উল্লাসে হস্তিনাপুরের কুলবধূ পাঞ্চালীকে করল বিবস্ত্র। ন্যায়, নিষ্ঠা, সততা, ত্যাগের প্রতীক পিতামহ ভীষ্ম সেই নারকীয় নারত্ব নিধন যজ্ঞের সাক্ষী থাকলেও প্রতিবাদহীন, নির্বাক। কি ভীষণ লজ্জায়, কি ভীষণ ঘৃণায়, কি ভীষণ যন্ত্রণা! সেদিন কোথায় ছিল আপনাদের বিবেক দংশন? কোথায় ছিল রথী মহারথীদের পালিত বীর ধর্ম? কোথায় ছিল আপনার 5 পুত্রের পৌরুষত্বের অহংকার? সেদিনও অপমানিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা দ্রৌপদী আপনার সন্তানদের কুশল কামনা করেছে। 5 পুত্রের জন্ম দিয়েও আজ আমি সন্তান হারা শোকার্তা জননী। কি আছে আমার? আমি নিঃস্ব, আমি ব্যর্থ, আমি পরিশ্রান্ত। আজ মনে হয় এই পাপের ভারে এই মুচ্চ পৃথিবীতে প্রেম নেই, ক্ষমা নেই, সত্য নেই, ধর্ম নেই। আছে শুধু প্রতিহিংসা, নারী নিধন যজ্ঞ, কামনা, বাসনা আর লালসার হানাহানি। কখনো জয়দ্রথ, কখনো কিচক, কখনো তাদের লালসার হাত থেকে বাঁচতে বাঁচতে আজ আমি ভীষণ ক্লান্ত। মাতা কুন্তি, আপনার একটু স্নেহের শীতল স্পর্শ আমায় দিতে পারেন? আমি প্রতিনিয়ত দাও দাও করে জ্বলতে থাকা এক লেলিহান অগ্নিশিখা। মহাভারতের আদি থেকে অন্ত আমি দ্রৌপদী, জ্বলেছি, পুড়েছি, ছাই হয়ে গেছি। আমার জ্বলন্ত শরীরে মনে একটু শান্তির বাড়ি সিঞ্চন করতে পারেন? ইতিহাস বলেছে ভারতবর্ষের 5 সতীর 1 সতী নামে জল জল করবে নারী দ্রৌপদীর নাম। একি নিছক করুণা, নাকি অনুকম্পা, নাকি মহাভারতের বস্ত্রহরণ নামক এক কলঙ্কিত নারকীয় অধ্যায় ডেকে রাখার অব্যর্থ কৌশল? অসাধারণ অনবদ্য এক উপস্থাপনা, মুগ্ধ হলাম। তুমি মানে এই ধরনের কবিতাই করো না রবীন্দ্র কবিতাও? হ্যাঁ, আছে কিছু। সব ধরনের কবিতা গল্পই আমি লিখি। ভালোবাসো সব থেকে কোন কবিতা, কি ধরনের কবিতা? একটু কি বলবো, একটু নারীবাদী কবিতা, যেগুলো নারীবাদী। সেটা বুঝতে পারছি তোমার কবিতা শুনেই আর কি। মানে আমরা তো মেয়ে আর কি, আমাদের তো যে বক্তব্যগুলো সেগুলো আমাদের বিভিন্ন শিল্পের মধ্যে, হ্যাঁ, না শিল্পের মাধ্যমে প্রকাশ না করলে প্রকাশও পাবে না। আমাদের বক্তব্য একদম কবিতার মাধ্যমে আমি বের করে আনছি, সেটাই খুব ভালো।
এবার আমরা কি শুনবো তোমার থেকে? এবারে একটু গল্প পাঠে যাই। আচ্ছা, একদম। আমার নিজের লেখা। বাহ, দেখো শুনে। তুমি লেখালেখিও করো? হ্যাঁ, লেখালেখি তার সাথে ছবি আঁকা। আরে বাস, একই সঙ্গে কবি এবং কি বলবো বাচিক শিল্পী। হ্যাঁ, তাই তো? চেষ্টা করি আর কি। বাহ, খুব আচ্ছা, ভালো। বেশ, তাহলে শোনাই। একদম। গল্প অগ্নি সাক্ষী, লেখা আমারই। দাও দাও করে জ্বলছে চিতার আগুন, বধূটি কেঁদে চলেছে অসহায়। পাশ থেকে আওয়াজ আসছে, ওরে ওরে ও মুখপুরি, আগুন সাক্ষী করে তোর স্বামী তোকে ঘরে নিয়ে এলে, 2 বছর ঘুরতে না ঘুরতেই স্বামীকে খেলি। অপয়া মেয়ে ছেলে নষ্টা, তখনই পই পই করে বলেছিলাম ঠিকুজি কুষ্টি দেখো, গ্রহ নক্ষত্র দেখো, তা শুনলে ঠাকুরজি আমার কথা? নাও নাও এবার জ্বলে পুড়ে মরো। বধূটি 2 কান চেপে ধরে তখন আলুলায়িত কেশে পাগলিনীর মতো বিলাপ করে চলেছেন। কেমন করে সে বাঁচবে? তার বাবা মা কেউ নেই পৃথিবীতে, স্বামীটি শুধু ভরসা ছিল। সকলের অমতে বিয়ে করেছিল তারা। মনে পড়ে গেল কত কথা, সে আগুন ছুঁয়ে শপথের কথা। না না, স্বামীকে ছাড়া বাঁচা যায় না। বধূটি বিলাপ করতে করতে বললে, মরতে চাই, ও জ্বলন্ত আগুনের বুকে মরতে চাই। পড়শি এক সই বধূর হাত চেপে ধরে বললে, সই, এই সই, এমনটি কাঁদতে আছে? এখন তোমার কাঁদতে আছে? এমনটি বলো না। এ কি অনুভূতি হঠাৎ! 2টি ছোট্ট ছোট্ট পা যেন অন্ধকার মাতৃগর্ভের মধ্যে থেকে ঠেলে ঠেলে আলোয় আসতে চাইছে, বলছে, মা, ও মা, আমায় আলো দেখাও মা, আমি তোমার আলোর কোলে আসবো মা, তোমার কোলে আসবো মা। নিভে আসা জ্বলন্ত চিতার মধ্যে থেকে যেন বধূটির স্বামীর আত্মা বলছে কানে কানে, সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না। আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো আমার দান তোমার সন্তানের মধ্যে দিয়ে। এই তো আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি। প্রায় নিভে যাওয়া জ্বলন্ত চিতার আগুনকে সাক্ষী রেখে হাত জোর করে বধূটি শপথ করল, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমায় বাঁচতেই হবে। তোমার দেওয়া এই উপহার তোমার সন্তানের জন্য আমায় বাঁচতেই হবে। আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। সত্যি আমরা বাঁচতে চাই। প্রতিনিয়ত কত ঘরে ঘরে এই ঘটনা ঘটে চলেছে। মেয়েরা লাঞ্ছিত, অবহেলিত স্বামী ছাড়া। স্বামী না থাকলে কি সাংঘাতিক কষ্ট। এবার কি শোনাবে তুমি বলো? এবারে একটু কবিতায় চলেছে। হ্যাঁ, একদম। আচ্ছা, এবারে যে কবিতাটি আমি শোনাবো সেই কবিতাটি আমি খুঁজে পেয়েছি আমার ফেসবুক থেকে আর কি। আচ্ছা। কবিতাটি পড়ে এত ভালো লেগেছিল, তাই সেই কবিতাটা একটু শোনাই। কার লেখা? এটা সংগৃহীত কবিতা। সংগৃহীত কবিতা, ফেসবুক থেকে পেয়েছো বললে? ফেসবুক থেকে পেয়েছি। বাহ। কবিতাটির নাম হলো পিতৃ দিবস। শোনাই। আজকে নাকি পিতৃ দিবস, শুনল সাহেব ছেলে। গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটল 7 সকালে। পৌঁছে ছোটে বাবার কেবিন, ছেলের ভীষণ তাড়া। বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা। এগিয়ে এসে সুধান, বাবা কেমন আছিস খোকা? বৌমা, নাতি কেউ আসেনি? তুই এসেছিস একা? ছেলে বলে, ভালো আছি, সময় নেই কো হাতে, তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে। ভাবলো বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে। এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে।
বাবার হাতটা মাথায় রেখে সেলফি তুলে খোকা। বাবার মাথায় কিছু ঢোকে না, সত্যি ভীষণ বোকা। ছেলে বলে, ভালো থেকো, এবার আমি আসি। এক নিমেষে বাবার মুখের মিলিয়ে গেল হাসি। তাকাই না কো ছেলে ফিরে, সময় নেই কো হাতে। ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে, লাইক কমেন্টস সারাটি দিন আসবে ক্রমে ক্রমে। কে জানছে খোকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে। ভীষণ ভালো একটা সামাজিক বার্তা পিতৃদিবস কবিতার মাধ্যমে আমরা পেলাম। বহু মা বাবা আর বৃদ্ধাশ্রমে, কিন্তু তার ছেলে মেয়েদের দেখলে বোঝা যায় না। তারা বৃদ্ধাশ্রমে রেখে এসে ছবি তুলতে ভোলেনি, কবিতার মাধ্যমে বোঝা গেল। ফেসবুকে তো যেতেই হবে, তার মাধ্যমে নিজের প্রচার করতে হবে। বাবা মা যা খুশি তাই হয়ে যাক, তাই না? ঠিক তাই। এরপর তোমার কাছে কি শুনছি? এরপর আমি একটি অন্যরকম কবিতা শোনাই। এটা তো একরকম কবিতা শোনালাম, আরেকটি কবিতা শোনাবো। তিনি হচ্ছেন আমার কবিতার জগতের গুরু পুলক রায় স্যার, শ্রদ্ধেয় স্যার পুলক রায়ের একটি লেখা কবিতা আমি শোনাচ্ছি। কবিতার নাম ক্ষুধা। ক্ষুধার কি কোনো জাত আছে নাকি, কোনো ধর্মের শাসন? রাজার আদেশ ক্ষুধাকে দমিয়ে রাখতে পারে? ক্ষুধা নিদ্রা তন্দ্রাহীন কঠোর তপস্যায় বসেও বুদ্ধদেব আত্মাকে কষ্ট দিতে পারেননি শেষ পর্যন্ত। তবে কোন কালে প্রথম সে মানুষ ক্ষুধার উদ্রেক হতেই ইঙ্গিতে বোঝালেন কাছের মানুষকে? আমরা দেখিনি, আমরা দেখেছি ক্ষুধার অনুভবেই আগেই মুখের সামনে এসে গেছে খাবার। কোনো একদিন বিশেষ কারণে প্রচন্ড ক্ষুধায় কাতর হয়ে ধৈর্য রাখতে পারিনি, ক্রোধের ক্রমশ প্রকাশ ঘটেছে অনিবার্যভাবে। কত শত ক্রোধ জমা হয় প্রতিদিন, কত শত দুঃখের নুড়ি তৈরি করে পাহাড়। অনুভব করেছে কি তারপর একদিন আমাদের ক্ষমা করতে করতে পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই সব ক্ষুধাক্লান্ত দেহ। সীমানা নিয়ে, ক্ষমতা নিয়ে, দম্ভের চূড়ায় বসে আমরা ক্রমাগত লড়ে যেতে থাকি। আমরা ক্রমাগত লড়ে যেতে থাকি। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম দিদির সাথে। সময়ের কাছে আমরা সবাই আবদ্ধ, সময়ের কাজ সময় শেষ করতেই হবে, কিচ্ছু করার নেই। আশা করবো দিদি আপনাকে আবার আমরা পাবো আমাদের স্টুডিওতে। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। সঙ্গে থাকবেন, ফ্রেন্ডস টিভি দেখতে থাকবেন, প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন।